প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। হোম কন্ডিশনে অস্ট্রেলিয়ার সবসময় কঠিন প্রতিপক্ষ, মানিয়ে নিয়ে খেলতে পারাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন হান্নান সরকার। চোটের কারণে সিরিজ শুরুর আগেই বিপদে টাইগাররা, ব্যাটিংয়ের শুরুটা বড় দুশ্চিন্তার কারণ, সামলাতে হবে কামিন্স স্টার্কদের। অজি পেসার স্টার্কের জেরক্স কপি বাংলাদেশে, বয়স পার হয়নি 18, শেখ আকাশ এখনই বল ছোড়েন ঘন্টায় 135+ গতিতে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন 3 বিদেশি কোচ, হাসান আল মামুন থাকছেন সাফ পর্যন্ত। আরও 2 জন দেশি কোচ চেয়েছেন থমাস ডুলি। ইংল্যান্ডেই হতে যাচ্ছে এক অন্যরকম বাংলাদেশি দ্বৈরথ, এক পাশে হামজা, অন্য পাশে ফারহান। EAFL ট্রফির ম্যাচে লড়বে লেস্টার ফুলহ্যাম। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ, সেই কন্ডিশনে মানিয়ে নিয়ে খেলতে পারাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরাতে পারবে টাইগার ব্যাটাররা, বিশ্বাস করেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। ঘুম থেকে উঠে দেখলেন 70 রান 7 উইকেট নেই, পাশে নামটা অস্ট্রেলিয়া। বিশ্বাস করবেন, আপনার মতো বিশ্বাস করবেন না 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হান্নান সরকারও। তবে ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব, সেই বার্তাটাও দিয়ে রেখেছেন সাবেকেই ওপেনার। 70 রানে 7 উইকেট, আমার মনে হয় এটা কিছুটা টাফ, অসম্ভবই বলবো। বিকজ এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না, লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে। অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেইনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে 70 রানে আউট করা খুবই কঠিন। বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই, যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন পেসারদের স্বর্গরাজ্য, টাইগারদের টাফ টাইম দিবে মিচেল স্টার্করা। তবে বর্তমান টাইগার ব্যাটারদের উপর আস্থা রাখছেন সাবেকেই ক্রিকেটার। ওয়ার্ল্ড ক্রিকেটের যারা ডোমিনেটিং বোলিং লাইন আপ ছিল তারা ছিল, ঠিক একইভাবে অস্ট্রেলিয়া যদি এখনকার বলি, এখনকার যারা নামগুলো প্যাট কামিন্স, হেজেলউড বা স্ট্রাইক যাদের বলি, এরাও কিন্তু ওয়ার্ল্ডের এখন ডোমিনেটিং ক্যারেক্টার। সো ওই সময়ের সেরা বোলিং অ্যাটাক তখন ছিল, এখনকার সেরা বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার রয়েছে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন, এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। টাইগারদের পরামর্শ দিয়েছেন ডে বাই ডে প্ল্যান করে খেলার জন্য। আমার মনে হয় যে 5 দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যেটা শুরুতে বললেন যে ডে বাই ডে, এখানে ডে বাই ডেটা ইম্পর্টেন্ট। উইকেটটা কেমন বিহেভ করছে সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে, দেখা গেলো ডারউইন উইকেটে একদম ট্রু বাউন্স, যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নর্মাল শটস খেলতে পারি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অজিরা সবসময় কঠিন প্রতিপক্ষ, তবে বাংলাদেশের বর্তমান দলের উপর বিশ্বাস রাখছেন হান্নান সরকার। মামুনুর রশিদ, স্টার প্লে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ, কিন্তু সিরিজ শুরুর আগেই একের পর এক চোটে টাইগারদের বিপদে ফেলেছে। তবে এর মধ্যে ব্যাটিংয়ের শুরুটা হয়েছে বড় দুশ্চিন্তার কারণ। অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনেও প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সামনে সেই পুরনো সমস্যাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। তানজিম ঐশীর রিপোর্ট। একটা প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কোনটা? শুধুই কি ইনজুরি, নাকি অধারাবাহিক ওপেনিং জুটি? 23 বছর পর টাইগারদের অস্ট্রেলিয়া সফর, দলে আছেন সাদমান ইসলাম, 5 বছর পর টেস্টে ফেরা সৌম্য সরকার, আর মাত্র এক টেস্ট খেলা তানজিদ হাসান তামিম। অভিজ্ঞতা, সাম্প্রতিক পারফরমেন্স, দুই দিক থেকেই প্রশ্নের মুখে এই ওপেনিং ইউনিট। পরিসংখ্যানও বাংলাদেশের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো ওপেনার সবশেষ সেঞ্চুরি করেছিলেন প্রায় 4 বছর আগে। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে আশার আলো দেখিয়েছিলেন জাকির হাসান, কিন্তু সেই ইনিংসের পর 13 ইনিংসে নেই কোনো 50। ধারাবাহিকতার অভাবে এখন তিনি টেস্ট দল থেকেই দূরে। এর আগে 2022 সালের মে মাসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে বাংলাদেশের মূল ভরসা ছিলেন। তবে তামিমের অবসরের পর 7 জন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমেছেন বাংলাদেশের হয়ে। 21 ম্যাচে তাদের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি, 50 এসেছে মাত্র 10টা।
তামিমের পর সবচেয়ে বেশি ইনিংসে ওপেন করেছেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম, কিন্তু 10 ইনিংসের কোনোটাতেই 50 রানের জুটি গড়তে পারেননি তারা। বরং গত 2 বছরে ওপেনিংয়ের সংকট আরও প্রকট হয়েছে। মাহমুদুল হাসান জয় আয়ারল্যান্ডের বিপক্ষে আর সাদমান ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন ঠিকই, তবে ম্যাচগুলো ছিল না টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওপেনারদের ব্যর্থতার এই বৃত্ত নতুন নয়। 2023 সালের শুরু থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ওপেনারদের উদ্বোধনী জুটির গড় মাত্র 20.17। এই সময়ে টেস্ট খেলুড়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পরিসংখ্যান বাংলাদেশেরই। একমাত্র বাংলাদেশই যাদের কোনো ওপেনার এই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপে শতক করতে পারেনি। ওপেনিং নিয়ে অনেক কথা হলেও ধারাবাহিক পারফরমেন্স আসে না। এ নিয়ে কি ভাবছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে। আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ। অবশ্য ওপেনিংয়ে চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়। নতুন বল সামনে ইনিংসের ভিত গড়ে দেয়া সব দলের জন্যই বেশ কঠিন। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেই চাপটা আরও বেশি, কারণ দীর্ঘদিন ধরেই নেই কোনো নির্ভরযোগ্য জুটি। আর অস্ট্রেলিয়ার মাটিতে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের গতি, সুইং আর বাউন্স সামলে শুরুটা ভালো করতে না পারলে বড় সংগ্রহ করা কঠিন হবে বাংলাদেশের জন্য। তানজিম ঐশী, স্টার প্লে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। অস্ট্রেলিয়া পৌঁছালেও বিশ্রামে ছিলেন দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। ডারউইনের এদিনও স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় টাইগারদের অনুশীলন। প্রথমে হালকা স্ট্রেচিং, এরপর শুরু হয় ব্যাট বলের প্রস্তুতি। নেটে দীর্ঘ সময় শান দিয়েছেন শান্ত অমিত্রা। দুই ওপেনার সাদমান ইসলাম অনিক আর তানজিদ তামিমকে নিয়ে আলাদা সেশন করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তালহা জুবায়েরের ক্লাসে বাধ্য ছাত্র দুই পেসার তাসকিন আহমেদ আর খালেদ। এদিকে দলের সঙ্গে যোগ দিলেও ভ্রমণ ক্লান্তিতে দ্বিতীয় দিনের অনুশীলনে ছিলেন না দ্বিতীয় বহরের 7 ক্রিকেটার। কাল থেকে গোটা দলকেই পাবে ম্যানেজমেন্ট। 13 আগস্ট মাঠে নামার আগে 8 আগস্ট খেলবে একটা প্রস্তুতি ম্যাচ। এ যেন অজি পেসার মিচেল স্টার্কের জেরক্স কপি। বয়স পার হয়নি 18, এখনই বল ছোড়েন ঘন্টায় 135+ গতিতে। অস্ট্রেলিয়া সিরিজের আগে জোর আলোচনায় বাংলাদেশের মিচেল স্টার্ক। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার শেখ আকাশ বর্তমানে খেলছেন অনূর্ধ্ব 19 দলের হয়ে। স্বপ্ন একদিন গতিতে ছাড়িয়ে যাবেন টাইগার পেসার নাহিদ রানাকেও। দায়িত্ব নিতে চান ভবিষ্যৎ বাংলাদেশ সিম ইউনিটের। বিকেএসপি থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় আকাশের আকাশ ছুতে চাওয়ার গল্প শোনাচ্ছেন মাহবুব রিমন। কি বোলিং অ্যাকশন কিংবা ফলোথ্রু দেখে কিছুটা কি দ্বিধায় পড়ছেন? ভাবছেন অজি সিম আর মিচেল স্টার্কের বয়স হঠাৎ করে এতটা কমলো কি করে? হয়তো কেবল ওই চেহারাটাতেই অমিল, বাকিটা যেন স্টার্কের জেরক্স কপি। নাম তার শেখ আকাশ। অনূর্ধ্ব 14-17 পাঠ চুকিয়ে বর্তমানে খেলছেন টাইগার যুবা দলের জার্সিতে। প্রায় 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার দীর্ঘকায় গড়ন। কোচের সুনজরেও আছেন বেশ ভালোভাবেই। তবে আকাশ ব্যতিক্রম তার বোলিং স্টাইলের জন্য। এখনই বল ছোড়েন 135+ গতিতে। স্টার্ককে আইডল মানলেও চোখে তার লেপ্টে আছে নাহিদ রানাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন। আমি মিচেল স্টার্ককে ছোট থেকে ফলো করি। তারপরে যখন একাডেমিতে প্র্যাকটিস করতাম তখন স্যার, তারপরে সিনিয়র ফ্রেন্ড সার্কেল বলতো আর কি যে মিচেল স্টার্কের মতো লাগে। আমি বর্তমানে স্বপ্নে দেখতেছি আমি নাহিদ রানাকে মানে ওনার আর কি বিট করবো এরকম। যেহেতু এখনই 135-36 করতে পারতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। আকাশের আরও একটা ইতিবাচক দিক মুগ্ধ করবে আপনাকে। সর্বদাই শেখার ইচ্ছা। জানেন যাত্রাটা কেবল শুরু, যেতে হবে বহু দূরে। আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে, স্কিলফুল হচ্ছে আরো। ফ্রন্ট ফুট, ব্যাক ফুট, তারপরে হ্যান্ড রোটেশন, এইসব নিয়ে আর কি কাজ করতেছি। ব্যালেন্স নিয়ে কাজ করতেছি। বোলিং এর সময় কোন জায়গায় আর কি কাজে লাগে ওই সব পার্ট জিম করে স্ট্রং করতেছি। কন্টিনিউয়াস রানিং হচ্ছে। লোয়ার পার্টে যদি আপনি স্টেবল থাকতে পারেন তো 140+ বল করার কি ভালো, তারপরে ইনজুরি ফ্রি থাকা, এসব হবে আর কি। একটা চার্ট বানাই দিছে, তো ওই জায়গায়
কোন জায়গায় উইক আছে কোন জায়গায় স্ট্রং আছে ওই জায়গায় পড়ি আর ওই জায়গায় আর কি জিম নিয়ে কাজ করতেছি ওইসব পয়েন্ট নিয়ে যাতে ইনজুরি ফ্রি থাকতে পারি। যে গাছটা বড় হবে তাকে দেখে বোঝা যায় আসলে কত উপরে যাবে বা কত দূরে যেতে পারে। হাইটও খুব সুন্দর, সুইং করার অ্যাবিলিটি আছে। অবশ্যই আমরা আমাদের সবার প্রত্যেকটা ছেলেকে যেভাবে নজরে রাখতে হয় আকাশও আমাদের ওরকম নজরে আছে, যাকে আমরা ভবিষ্যতের জন্য বাংলাদেশ টিমের জন্য তৈরি করতে পারি। এর আগেও বয়সভিত্তিক পর্যায়ে অনেকে প্রত্যাশার বেলুন ফুলালেও তা চুপসে গেছে দ্রুতই। সে মিথ ভেঙে যাক আকাশের ক্ষেত্রে, আকাশটা স্পর্শ করুক আকাশ। সামনেই এশিয়া কাপ, তার আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। যাত্রাটা হোক আরও স্মুথ। মাহবুব রিমন, স্টার প্লে, বিকেএসপি, সাভার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিকেলে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিবি। 2025 সালের এপ্রিলে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন সৈকত। সে সময় পদত্যাগপত্র গ্রহণ না করে 1 বছর নিয়মিত পারিশ্রমিক দেয় ক্রিকেট বোর্ড। তবে চলতি বছরের এপ্রিলের পর চুক্তি থেকে বাদ দেয়া হয় অভিজ্ঞ এই আম্পায়ারের নাম। বিষয়টি নিয়ে সমালোচনায় বিসিবি জানায়, সৈকতের মূল চুক্তির মেয়াদ শেষ হয়ে 2025 সালের ডিসেম্বরে, পরে সেটি চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ওই মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। বোর্ডের ভাষ্য, আইসিসির এলিট প্যানেলে থাকায় আন্তর্জাতিক ব্যস্ততা আর ক্রিকেট বোর্ডে পর্যাপ্ত সময় দিতে না পারায় সৈকতের সাথে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে খেলার কথা তাদের, কিন্তু তার আগে ইংল্যান্ডেই হতে যাচ্ছে এক অন্যরকম বাংলাদেশি দ্বৈরথ। এক পাশে জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী, অন্য পাশে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে আলোচনায় থাকা ফারহান আলী ওয়াহিদ। আগামী 22 সেপ্টেম্বর লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলের হয়ে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন হামজা ফারহান। বাকিটা জানাচ্ছেন তানজিম ঐশী। মাঝমাঠে হামজা চৌধুরী, আক্রমণে ফারহান আলী ওয়াহিদ। সাফে এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় বাংলাদেশ। তবে তার আগেই লাল সবুজ নয়, বরং একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন দুই ফুটবলার। 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির এক ম্যাচে বাংলাদেশ সময় রাত 12টায় মুখোমুখি হবে লেস্টার সিটি আর ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দল, যেখানে লেস্টারের প্রতিনিধিত্ব করবেন হামজা আর ফুলহ্যামের হয়ে খেলবেন ফারহান। এক পাশে হামজা চৌধুরী, অন্য পাশে ফারহান আলী ওয়াহিদ। দুইজনই মাঠে নামবেন নিজেদের ক্লাবের জয়ের জন্য। তবে বাংলাদেশের দর্শক খুঁজবে এক অন্য গল্প, একই দেশের দুই ফুটবলারের মুখোমুখি হওয়ার। এর গুরুত্ব অন্যরকম, এমনটা জানিয়েই নিজের ফেসবুক পেজে আসন্ন ম্যাচটার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন ফুলহ্যামের তরুণ এই লেফট উইঙ্গার। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, এফএ কাপ জয়ের স্মৃতি, ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন হামজা চৌধুরী। আবার জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে মাঝমাঠে এনে দিয়েছেন নতুন আত্মবিশ্বাস। শুধু অভিজ্ঞতাই নয়, তার নেতৃত্ব আর উপস্থিতিও বদলে দিয়েছে বাংলাদেশের খেলার ছন্দ। অন্যদিকে ফারহান আলী ওয়াহিদের গল্পটা শুরু হচ্ছে এখনই। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নিজের পারফরমেন্স দিয়ে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছেন তরুণ এই উইঙ্গার। গতি, ড্রিবলিং আর আক্রমণের সরাসরি প্রভাব, এই গুণগুলোর কারণেই তাকে বাংলাদেশের ভবিষ্যতের বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। সাফের আগে সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে দলে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অর্থাৎ কদিন পর যাদের একসঙ্গে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে, তারাই আগে একে অপরের বিপক্ষে খেলবেন। হামজা চাইবেন লেস্টারকে জেতাতে, আর ফারহানের লক্ষ্য থাকবে ফুলহ্যামের জয় এনে দেয়া। তানজিম ঐশী, স্টার প্লে। থমাস ডুলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন 3 বিদেশি কোচ। এর মধ্যে রয়েছেন একজন গোলরক্ষক কোচ। দেশি সহকারী কোচ হাসান আল মামুনও আপাতত থাকছেন সাফ পর্যন্ত। এছাড়াও আর 2 জন দেশি কোচ চেয়েছেন ডুলি। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। হেড কোচ নিয়োগের পরে বাংলাদেশের ফুটবল ফ্যানদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল কে হবেন নতুন সহকারী কোচ। হামজা চৌধুরীদের দায়িত্ব নেওয়ার পর থমাস ডুলি তার প্রিয় সহকারী মার্কো বোনোফিলিওকে উড়িয়ে এনেছিলেন। তবে এক ম্যাচের দায়িত্ব শেষেই তিনি বাংলাদেশকে বিদায় জানিয়ে গায়ানা জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে
চিন্তাটা আরও বড়, টুলির সহকারী হিসেবে কাদেরকে দেখা যাবে। তবে সেই দুশ্চিন্তাটা দূর করলো বাফুফে। নতুন 3 জন বিদেশি সহকারী কোচকে নিয়োগ দিচ্ছে ফেডারেশন, যার মধ্যে রয়েছে একজন গোলরক্ষক কোচ। ডুলির কোচিং স্টাফে যুক্ত হবেন জার্মান কোচ রেনার্ড কার্ল স্টাফ। সৌদি প্রো লিগের ক্লাব আল সাবাব আল ইত্তিফাকের হেড কোচের দায়িত্ব পালন করেছেন ইউএফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ। 64 বছর বয়সী সাবেক এই সেন্টার ব্যাক খেলেছেন গ্যালাতাসারাই ও এফসি কোলনে। আরেকজন ভিয়েতনামের এনগুয়েন হুয়াং ল্যান। এফসির সি লাইসেন্সধারী হুয়াং গায়না জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ডাগ আউট সামলেছেন। গোলকিপিং কোচের দায়িত্ব পালন করবেন আরেক জার্মান ক্রিস্তিয়ান বারবুচাক। এর আগে কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন 39 বছর বয়সী এই কোচ। স্লোভাকিয়া ও জার্মানির বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ের ক্লাবে খেলেছেন তিনি। হাবিয়ার কাবরেরা সময়ের সহকারী কোচ হাসান আল মামুনও থাকছেন কোচিং প্যানেলে। এছাড়াও সাফের আগে আরও 2 দেশি কোচ চেয়েছেন টুলি। সেপ্টেম্বরের উইন্ডোতেই 3 কোচকে দেখা যাবে বাংলাদেশের ডাগ আউটে। নতুন হেড কোচ নিয়োগের পরে তার পরামর্শেই সাজানো হবে পুরো কোচিং প্যানেল। কোচ নিয়োগের আগে এই কথা বলেছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। কোচ নিয়োগের পরে সেই কাজটাই করছে বাফুফে। নতুন এই কোচিং প্যানেল কেমন করতে পারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। বিশ্বকাপ শুধু চ্যাম্পিয়নই বানায় না, কখনো কখনো বদলে দেয় একজন ফুটবলারের পরিচয়, আবার কখনো বদলে দেয় ফুটবলের নিয়মও। সেটাই যেন করেছেন কাবো ভার্দের গোলকিপার ভোজিনিয়া। এই গোলকিপারের নাম আর ব্র্যান্ড ভ্যালিউ বিবেচনা করে শুধু তার জন্য লিগের নিয়মটাই বদলে ফেলেছেন দেশটি। বিশ্বকাপটা তো একাই মাত দিয়ে দিয়েছেন কাবো ভার্দের গোলকিপার ভোজিনিয়া। এর পরপরই তাকে নিয়ে আলোচনা শুরু করে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ক্লাব। শেষ পর্যন্ত ভোজিনিয়াকে দলে ভিড়িয়েছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো। কিন্তু নতুন ক্লাবে যোগ দিয়ে সামনে আসে এক অদ্ভুত বাধা। চিলি লিগের নিয়ম অনুযায়ী জার্সির পেছনে খেলোয়াড়ের ডাকনাম ব্যবহার করা যেত না। অর্থাৎ পুরো বিশ্ব যে নামে চেনে ভোজিনিয়া, সেই নামটি জার্সিতে লেখার অনুমতি মিলছিল না এই গোলকিপারের। কিন্তু সমস্যা একটাই, বিশ্বকাপের পর ভোজিনিয়া আর শুধু একজন খেলোয়াড় নন, তিনি এখন একটি ব্র্যান্ড। দর্শক, স্পন্সর, ক্লাব সবার কাছেই তার পরিচয় ওই এক নাম। আর তাই শেষ পর্যন্ত নিয়মে বদলে ফেলেছে চিলির লিগ। বিশেষ অনুমতি দিয়ে জার্সিতে তার পরিচিত নাম ভোজিনিয়া ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত নাম ছিলেন কাবো ভার্দের গোলকিপার ভোজিনিয়া। বড় বড় দলের আক্রমণ ঠেকিয়ে অসাধারণ সব সেভে তিনি জায়গা করে নেন কোটি কোটি দর্শকের হৃদয়ে। 26 বিশ্বকাপের মঞ্চে শুরু হওয়া সেই গল্প এবার নতুন অধ্যায় লিখছে চিলির লিগে। সারা মাহবুব, স্টার প্লে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ পাননি বসুন্ধরার 2 তরুণ ফুটবলার, অথচ অল্প সময়ের মধ্যেই তাদের দেখা গেল গ্রামীণ একটি টুর্নামেন্ট খেলতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দেশের জন্য ছাড়া না হলেও ক্যাপ খেলতে ছাড়ছে কেন ক্লাব? ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিস্তারিত কেএমসনের রিপোর্টে। দেশের জন্য সময় নেই, তবে ঠিকই ছাড়া হচ্ছে ক্যাপ খেলতে, এমনই বিতর্কিত ঘটনা ঘটেছে লাল সবুজের ফুটবলে। সম্প্রতি বসুন্ধরা কিংসের 2 তরুণ ফুটবলার ইউসুফ আলী ও স্যামুয়েল রাকসামকে দেখা গেছে একটি গ্রামীণ টুর্নামেন্টে খেলতে। এরপর থেকেই ফুটবল পাড়ায় বিতর্ক, হবেই না কেন। তাদের যে থাকার কথা ছিল অনূর্ধ্ব-20 জাতীয় দলের ক্যাম্পে, প্রস্তুতি নেওয়ার কথা ছিল এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের। ঘটনার একটু পেছনে ফেরা যাক। অনূর্ধ্ব-20 যুবাদের জন্য যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্পের আয়োজন করে বাফুফে। বাকিদের মতো ডাক পড়ে বসুন্ধরা কিংসের 2 তরুণ ফুটবলার ইউসুফ আলী ও স্যামুয়েল রাকসামের। তবে বাদশাধে ক্লাব ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় কিছুই করার থাকে না বাফুফের। ঘটনা সেখানেই শেষ হতো যদি প্লেয়ারদের প্রপার ইউজ করত বসুন্ধরা কিংস, প্রস্তুতি নিত আসন্ন মৌসুমের। কিন্তু না, জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বাধা প্রদান করা 2 ফুটবলারকে ঠিকই ছাড়ে ক্যাপ খেলতে। আর এখানে উঠেছে প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। দেশের জন্য ছাড়া না হলে ক্যাপ খেলতে ছাড়া হচ্ছে কেন?
এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব আগামী 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বি গ্রুপে উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টের জন্য যশোরের ক্যাম্পে চলছে প্রস্তুতি। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।